আরেকটা হচ্ছে বৈদেশিক ঋণ বা অনুদান থেকে। সো আবার আমরা দেখব যে দেশের ব্যাংক খাতের উপরে একটা চাপ তৈরি হবে এবং বাইরে থেকে যে ঋণের কথা মানে ধরা হয়েছে 1,00,000 কোটি টাকার উপরে বিদেশি ঋণ বা অনুদান, সেখানেও খুব ভালো খবর তো আমরা দেখছি না, বিকজ আইএমএফ তাদের যে লোন দেওয়ার কথা ছিল সেটার লাস্ট দুটো কিস্তি তারা এই সরকারের সময় বাতিল করেছে। আইএমএফ যখন ঋণের কিস্তি বাতিল করে এবং তখন দেখা যায় যে অন্যান্য দাতা সংস্থাগুলো আর সেভাবে ঋণ দিতে চায় না। আর দুই হচ্ছে আমার কাছে মনে হয়েছে রাজস্ব আহরণে যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেটাকেও যথেষ্ট উচ্চাভিলাষী বলে মনে হয়েছে, বিকজ আমাদের ট্যাক্স জিডিপির যে রেশিও সেটা দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের সবচেয়ে কম। সো সেই জায়গায় এত বেশি ট্যাক্স সরকার আহরণ করতে পারবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। সো এই সকল কিছু মিলিয়ে বাজেটটি আসলে কতটুকু বাস্তবায়নযোগ্য সেটা একটা প্রশ্ন থাকে। তবে এই বাজেটে বেশ কিছু জায়গায় স্বস্তির ব্যাপার আছে। অনেকগুলো নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে শুল্ক মাফ করা হয়েছে। সো সেই জিনিসগুলোর দাম কমবে বলে আমরা আশা রাখি। আপনারা জানেন যে আমাদের এই মুহূর্তে মুদ্রাস্ফীতি প্রায় 9.42% কাছাকাছি। সো দ্যাট ইজ ভেরি হাই নাম্বার, মানে 9.4 মানে অনেক। সো এই মূল্যস্ফীতিটা কি করে কমিয়ে আনা যায়, আশা করি সরকার সেই ব্যাপারে পদক্ষেপ নেবে। যদিও আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যুতের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, সো এই সব কিছুই কিন্তু মূল্যস্ফীতিতে ভূমিকা রাখে। সো দেখা যাক সরকার এই ব্যাপারে কি করে। দেখুন, আমার কাছে তিনটা ক্ষেত্র খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে শিক্ষা, 2 নম্বর স্বাস্থ্য, 3 নম্বর সামাজিক সুরক্ষা। এবং শিক্ষাতে এবার দেখলাম জিডিপির 2% বরাদ্দ এসছে, যদিও বলা হয় যে স্ট্যান্ডার্ড বরাদ্দ জিডিপির 5%। স্বাস্থ্যে এসছে জিডিপির 1% মাত্র, এটাও কিন্তু স্ট্যান্ডার্ডের অনেক নিচে। সো এই দুটো ক্ষেত্রে যথেষ্ট আশা থাকা সত্ত্বেও আমরা সেরকম আশা পূরণের জায়গা দেখিনি। আর সামাজিক সুরক্ষা খাতে অতীতে আমরা দেখেছি যে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, আপনার পেনশন, এই সব কিছু মিলিয়ে সংখ্যাটিকে বড় দেখানো হয়। সো এবার আমি বাজেট পড়ে আমি দেখব যে আসলে যে 1,00,000 টাকার উপরে যেটা সামাজিক সুরক্ষা বলা হচ্ছে সেটা আসলে কতটা সামাজিক সুরক্ষা আর কতটা আপনার পেনশন, গ্র্যাচুইটি ইত্যাদি ইত্যাদি। বিকজ আমরা যদি সামাজিক সুরক্ষা বলতে যেটা আমরা ভাতা বুঝে থাকি, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, এই ভাতাগুলো যোগ করলে আমরা আগের আমলে দেখেছি 8-9 হাজার কোটি টাকার উপরে সেটা আসে না, যদিও বলার সময় বলা হয় 1,00,000 কোটি টাকার উপরে সামাজিক সুরক্ষা। সো এবারও যদি আমরা পেনশন, গ্র্যাচুইটি ইত্যাদি ভাতা যুক্ত করে সেটা 1,00,000 টাকা হয়, তাহলে এটা আসলে প্রান্তিক মানুষকে তেমন কোনো সুবিধা দেবে না। হ্যাঁ, ফ্যামিলি কার্ড যেটা বলা হচ্ছে যে সামনের বছরের মধ্যে 41 লক্ষ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড যাবে এবং 14,000 কোটি টাকার উপরে সম্ভবত বরাদ্দ দেখানো হচ্ছে। আপনি যদি সেটাকেও হিসাব করেন যে আমাদের 1,00,000 টাকার উপরে যেখানে আমরা সামাজিক সুরক্ষা বলছি সেখানে মাত্র 14,500 বা এরকম কোটি টাকা কার্ডের পেছনে, যেটা আপনি বললেন সামাজিক সুরক্ষা কার্ডের পেছনে। সো এটাও কিন্তু অপ্রতুল। এটাও কি খুব বেশি আপনার মনে হয়? খুব বেশি তো নয়, কিন্তু বিগত দিনের তুলনায় তো শতাংশ কিছুটা বেড়েছে। হ্যাঁ, বিগত দিনের তুলনায় কিছুটা বেড়েছে, তবে একই সঙ্গে আমাদের জিডিপির আকার বেড়েছে। আমাদের জিডিপির আকার এখন ধরা হচ্ছে 68 লক্ষ কোটি টাকা। সো দ্য জিডিপির আকার তো অনেক বড়। সেই তুলনায় আপনি যদি জিডিপির রেশিওতে দেখেন সেটা খুব বেশি আসবে না। আমার কাছে এটা আকাঙ্ক্ষা মনে হয়েছে, বিকজ আইএমএফ এর কাছে বারবার ধর্ণা দিয়েও কিন্তু এই সরকার কোনো ঋণ অ্যালটমেন্ট পায়নি, কোনো ঋণ তাদের দেওয়া হয়নি। সো সেই জায়গা থেকে আমার মনে হয় এটা একেবারেই শুভ আশা থেকে, বিকজ আইএমএফ তার ঋণের কিস্তি বন্ধ করে দিয়েছে। দ্যাট ইজ আ ভেরি মেজর মুভ অন দি পার্ট অফ আইএমএফ। সো সেই জায়গায় আমার কাছে মনে হয়েছে যে এটা একেবারেই শুভ আশা থেকে করা হয়েছে। আমরা তো চীনের কাছ থেকে অনুদান নেই বা অন্যান্য দেশের কাছ থেকে তো অনুদান বা ঋণ আসে, সেটা বেসে হ্যাঁ, এখানে হতে পারে, কিন্তু যেটা প্রবলেম হয় যে আমরা যদি চীন বা অন্য দেশের যে অনুদানের কথা, ঋণের কথা বলছি, সেখানে সুদের হারটা অনেক বেশি। আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংকের সুদের হার কিন্তু অনেক কম। সে কারণেই সরকারগুলো চেষ্টা করে আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংকের কাছে যেতে। আর আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক যখন
ঋণ দেয় তখন কিন্তু অন্য দাতা সংস্থাগুলো ঋণ দেওয়ার জন্য অনেক বেশি আগ্রহী হয়। আমাদের বিনিয়োগের পরিবেশ ভালো না। সো আমার কাছে মনে হয় ঋণ নির্ভরতা কমিয়ে আমরা যদি বিনিয়োগ নির্ভরতার দিকে যেতে পারি তাহলে ভালো হয়। এটা গতানুগতিক, আমি এটুকুই বলবো, গতানুগতিক। তুই বেটা ভারতে বিনিয়োগ করছিস কেন, তুই আমার দেশে বিনিয়োগ করলি না কেন? আমি কোনো সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে বলছি না, কারণ আমি সেই উপযোগী পরিবেশটা আমি আমার দেশে গড়ে তুলিনি। প্রধানমন্ত্রীকে একটা অনুরোধও করতে পারি, প্রবাসীদের জন্য একটা কল সেন্টার করেন, যাতে তারা দেশ এবং বিদেশ থেকে ওই কল সেন্টারে ফোন করে তার সমস্যাটা বলতে পারে। একটা চমৎকার সিদ্ধান্ত, বিদেশি বিনিয়োগ আনলে 1.5% প্রণোদনা। সংসদে প্রধানমন্ত্রী একটা গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত তিনি ঘোষণা করলেন। কয়দিন আগের কথা বলি, একটু মনে কষ্টের কথা বলি। অনেকেই সেই খবরটাকে খুব গুরুত্ব সহকারে প্রচার করেছেন, কিন্তু আমার মনে খুব কষ্ট লেগেছে। এই কারণে বলা হচ্ছে যে একজন প্রবাসী বাংলাদেশি বা বাংলাদেশি ইমিগ্রান্ট, একজন অস্ট্রেলিয়া বা আমেরিকা লন্ডন কোথাও থাকেন, তিনি ভারতে 30 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবেন। নরেন্দ্র মোদীর সঙ্গে হ্যান্ডশেক করছেন। ভদ্রলোক মুসলিম, বাংলাদেশি। তো মুসলিম বা হিন্দু সেটা বড় কথা না, বাংলাদেশি সেটা বড় কথা। কিন্তু ভারতে 30 বিলিয়ন করবেন, বাংলাদেশে করবেন না। এই বাংলাদেশের যদি তিনি মানে কি বলে ইমিগ্রান্ট হয়ে থাকেন, যদি বাংলাদেশের জন্ম হয়ে থাকে অথবা জন্মসূত্রে বাংলাদেশি হোক না কেন, যেভাবে হোক না কেন, যেহেতু বাংলাদেশি লেখা আছে, তার তো প্রথম দায়িত্ব কর্তব্য হচ্ছে বাংলাদেশে বিনিয়োগ করা। কিন্তু আমি আবার দোষও দেই না, এই কারণে বিনিয়োগের পরিবেশ আমরা গড়ে তুলতে পারিনি। অনেক বিনিয়োগকারী, বিদেশি বিনিয়োগকারী গত 15-20 বছর বা 25 বছরে দেখলাম, তো অনেকে আসার পর দেশে, আপনি বাদ দেন বিনিয়োগকারী, আমাদের সাধারণ যারা একটু পয়সা করি হয়েছে, জমি জমা কিনছে, একটু ব্যবসা বাণিজ্যের জন্য একে একটা মিল করছে, কারখানা করছে, বা একে টাকা ধার দিছে, জমি জিরাত করছে, তাদের কি অবস্থা? যেই শোনে বিদেশি, অমনি মনে করে সে টাকার কুমির। চতুর্দিকে যেখানে যায়, মানে বাসা বাড়ির নিজের স্বজন, আত্মীয় স্বজন, প্রতিবেশী, কাজের যেখানে যেখানে কাজে যাবেন সমস্ত জায়গায় টাকা টাকা টাকা। মানে তাকে কিভাবে আরো বিপদে ফেলা যায়, কিভাবে তাকে মামলা জড়ানো যায়, কিভাবে কত রকম জটিলতা তৈরি করা যায়, সেই প্রতিবন্ধকতা তৈরি করছে। আমি অনেকবার প্রবাসী মুখ অনুষ্ঠান করতাম বাংলা বিষয়ে, আমি বলেছি যে এই প্রবাসীদের জন্য একটা বিশেষ সেল বাংলাদেশে করা দরকার, যাতে তারা অভিযোগটা করা মাত্রই অন্যদের থেকে একটু মানে তার অগ্রাধিকারটা দেওয়া উচিত। এই কারণে দেওয়া উচিত, দেখেন সে তো যখন নাকি ধরেন এখানে সে কিছুই করলো না, কিন্তু রেমিটেন্সটা তো পাঠাচ্ছে। এই যে সে টাকাটা, তার অর্থটা পাঠাচ্ছে, এটা ডলার আকারে বাংলাদেশ ব্যাংকে জমা হচ্ছে বা বিদেশি মুদ্রা হিসাবে। এই বিদেশি মুদ্রার তো সাংঘাতিক রকম সংকট, সেই সংকটটা তারা পূরণ করছে। তাহলে আমরা তাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলি কেন? মুক্তিযোদ্ধা, রেমিটেন্স যোদ্ধা। দেখেন যুদ্ধটা বলি যে তার কারণে উপকৃত হচ্ছে বাংলাদেশি ইকোনমি। তো সেই মানুষটা কত অসহায়, মানে দেশে আসার পর এয়ারপোর্ট থেকে শুরু করে প্রতি ঘাটে ঘাটে তাকে, এই বাংলাদেশে থাকা মানুষগুলো তো তুলনায় আরো বেশি, বাংলাদেশের মানুষগুলো যে খুব মানে তাদের জন্য মানে জীবনযাত্রাটা বা কর্মকাণ্ড, ব্যবসায়িক, সামাজিক, অর্থনৈতিক কর্মকাণ্ড খুব সহজ তা বলছি না, কিন্তু একমাত্র প্রবাসী হওয়ার কারণে তার আরো অনেক যন্ত্রণা পোহাইতে হয়। তাহলে এই যে বিদেশি বিনিয়োগ আনবে যে প্রণোদনাও দিল, কিন্তু সুবিধাগুলো এনশিওর করলো না। কোন জায়গায় গেলে, কোথায় গেলে তার কাজগুলো খুব দ্রুত হবে, কারণ সে তো মাসের পর মাস বসে থাকবে না, সে আসবে, দ্রুত বেগে কিছু কাজ করবে, করে আবার চলে যাবে। এখানে আসার পরে এই মামলা, ওই ঝামেলা, এই চান্দাবাজি, এই সমস্ত যদি করে তাহলে কিভাবে আসবে? আমরা দেশের মানুষকে তো আমি পরবশী করে রেখে দিছি। তো এটা আমি বললাম যে ওইটা দেখে আমার জন্য বড় লজ্জা লাগলো, কিন্তু আমি খুব বলতে পারলাম না, রাগ করতে পারলাম না, অভিমান করতে পারলাম না, ক্ষোভ প্রকাশ করতে পারলাম না যে তুই বেটা ভারতে বিনিয়োগ করছিস কেন, তুই আমার দেশে বিনিয়োগ করলি না কেন? আমি কোনো সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে বলছি না,
কারণ আমি সেই উপযোগী পরিবেশটা আমি আমার দেশে গড়ে তুলিনি। সুতরাং প্রণোদনা দেওয়াটা খুব ভালো সিদ্ধান্ত, কিন্তু প্রণোদনাটা যাতে সে ইমপ্লিমেন্ট হয়, সে যাতে করতে পারে, নিরাপদে করতে পারে, তার নিরাপত্তাটা, সিকিউরিটিটা এনশিওর করতে হবে। মামলা মোকদ্দমায় তার সাথে কেউ যাতে শত্রুতা না করতে পারে। কত প্রবাসী প্রতিনিয়ত ফোন করে যে ভাই আমার বাড়ির জমি দখল হয়েছে, ভাই অমুকে, কিছুই করতে পারি না এই জমি। আমি তখন বলি ভাই আমি তো রাজনৈতিক কন্টেন্ট করি, পার্সোনাল বিষয়ে তো আমি এইগুলি করার ক্ষমতা আমার কিছু নাই, ভাই একটু থানায় ওসিতে বলে দেন না। ভাই ওসিকে বলে দেওয়া তো আমার কাজ না। তো যাই হোক, সে তো আর উপায় না পেয়ে আমার কাছে আসে। কিন্তু সে যদি একটা কল সেন্টার থাকে, যেমন 99-এ ইয়ে করি, তো আমি এই সুবাদে প্রধানমন্ত্রীকে একটা অনুরোধও করতে পারি যে 99-এর মতন এরকম একটা প্রবাসীদের জন্য আলাদা একটা কল সেন্টার করেন, যাতে প্রবাসীরা সেখানে ফোন করে তার যে রাইটস গুলো, অধিকার ক্ষুণ্ণ হওয়া, যন্ত্রণা, এই যে পাসপোর্ট সহ নবায়ন করতে পারছে না, মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, ফিরছে যেতে পারছে না, অথবা ওখানে আছে আসতে পারতেছে না পাসপোর্ট জটিলতার কারণে, এই তাবৎ বিষয়গুলো যাতে অভিযোগটা দিতে পারে, এরকম একটা তাদের জন্য 99-এর বদলে আপনি ধরেন 77 করেন বা 88 করেন, একটা নম্বর দিয়ে দেখেন, বুঝতেও পারবেন যে কি পরিমাণ মানে প্রবাসীরা সমস্যার মধ্যে আছে। তাইলে সেই অনুযায়ী যার যার মিনিস্ট্রি, যার যার দপ্তরে সেখানে নির্দেশনা দেওয়া যাবে, কাজগুলো সহজ হবে। যখন প্রবাসীর আশাবাদী হবে যে না আমার দেশ আমাকে ভালোবাসে, আমার সমস্যা আমি জানাইছি, সাথে সাথে রেসপন্স করছে, দেখবেন যে পুরো পরিস্থিতিটা ঘুরে গেছে। তো প্রণোদনার পাশাপাশি আমি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে অনুরোধ করছি, প্রবাসীদের জন্য একটা কল সেন্টার করেন, যাতে তারা দেশ এবং বিদেশ থেকে ওই কল সেন্টারে ফোন করে তার সমস্যাটা বলতে পারে, তার বিনিয়োগের সমস্যা, তার বাসা বাড়ির, তার জমি দখল, তার নানা মামলার হয়রানি, তারপরে বিমানবন্দরে হয়রানি, এই অভিযোগগুলি বলা একটা সুযোগ করে দেন। দেখবেন যে এইটা একটা অসাধারণ, কেউ করেনি এই কাজটা, কেউ করেনি, আপনি করে দেন। আশা করি যে প্রবাসীরা যদি বাংলাদেশকে ভালোবাসতে শুরু করে, তাহলে এই যে $30 বিলিয়ন মানে বিনিয়োগ করছে বলে ভারতে আমার যে আক্ষেপটা, সেই আক্ষেপটা আমার দেশের জনগণের, সরকারের, প্রধানমন্ত্রী সবারই দূর হবে। কারণ আমি বিশ্বাস করি অন্তত কত বলবো 20-25 লাখ বাংলাদেশি আছে যাদের হাতে অনেক পয়সা আছে, কিন্তু সে বিনিয়োগ করার পায় না। সে যার জন্য একটার পর একটা বাড়ি কেনে বিদেশে, একটার পর একটা মার্কেট কেনে, সেটা বাংলাদেশে করে দেন। বিদেশি ওই এডিবি, ওয়ার্ল্ড ব্যাংকের চক্করে ঘুরতে হবে না। আমার প্রবাসীদের হাতে যে পরিমাণ টাকা আছে, তারা যদি মনে করে যে না বাংলাদেশ তাকে ভালোবাসে এবং বাংলাদেশ তার সংকট সমাধানে প্রায়োরিটি দেবে, দেখবেন বাংলাদেশের ঢল নামবে, বিনিয়োগের ঢল নামবে। আমি এটা বিশ্বাস করি, মানে লম্বা অভিজ্ঞতার আলোকে আমি বক্তব্যটা দিলাম দর্শক।